আমাদের অনেকেরই কোনো কোনো মাস শেষে বিচ্ছিন্নভাবে কিছু খুচরা সেভিংস বা সঞ্চয় থাকে। তো বিষয় হচ্ছে যে লেটস সে আপনার হয়তো প্রতি মাসে প্ল্যান থাকে যে এই মাসে আপনার যে নিডস বা ওয়ান্টস বা সবকিছু মিলে আপনার টোটাল খরচ 50,000 টাকার ভিতরে রাখা, এবং গত মাসে আপনি ঠিক 50,000 টাকার ভিতরে রাখার প্ল্যান ছিল এবং ঠিক 50,000 টাকায় আপনার খরচ হয়েছে। আবার দেখা গেল যে এই মাসে কোনো কারণে আপনার হয়তো বিভিন্ন খাতে খরচ কম হয়েছে, বা রেস্টুরেন্টে যাওয়া একটু কম হয়েছে, বা হ্যাং আউট কম হয়েছে, বা অন্যান্য বিবিধ খাতে আপনার যে খরচগুলো হয় সেটা এই মাসে ওইভাবে করা হয়নি। তো না করার কারণে দেখা গেল যে এই মাসে আপনার যদিও 50,000 টাকার ভিতরে রাখার টার্গেট ছিল, কিন্তু এই মাসে লেটসে খরচ হয়েছে লেটসে 3,000 টাকা কম, অর্থাৎ 47,000 টাকা। তো তাহলে এই যে 3,000 টাকা আপনার সেভ হলো, এখন এই 3,000 টাকা আসলে কি হয়, যে আমরা কি 3,000 টাকা যেটা সারপ্লাস থাকলো, যেটা অ্যাক্সিডেন্টালি আনপ্ল্যান্ড ওয়েতে কোনো কারণে হয়তো খরচ কম হয়েছে, আমরা আসলে এই 3,000 টাকাটা আসলে আমরা এটা দিয়ে কিছু করি না, আমরা যেটা বিনিয়োগ করব বা এটাকে কাজে লাগাবো সেটা আসলে করা হয়ে ওঠে না। কারণ হচ্ছে 3,000 টাকাটা এই মাসে আমার সারপ্লাস হয়েছে, তার মানে এই নয় যে আগামী মাসেও আমার এই 3,000 টাকাটা সেভ হবে। আগামী মাসে হয়তো 50,000 টাকার টার্গেট, ফুল 50,000 টাকায় খরচ হয়ে যেতে পারে, বা আরো বেশিও লাগতে পারে যদি চিকিৎসা জনিত কোনো ব্যয় থাকে বা কোনো অ্যাক্সিডেন্টাল এক্সপেন্স ঘটে, ইত্যাদি ইত্যাদি। তো তাহলে এই যে হঠাৎ হঠাৎ কোনো মাসে বিচ্ছিন্নভাবে কিছু খুচরা সেভিংস আমাদের হয়ে যায় অপ্রত্যাশিত ভাবে, এইটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায়। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে হয় এই টাকাটা আমাদের সেভিংস অ্যাকাউন্টে আইডেল পড়ে থাকে, অথবা এই টাকাটা ক্যাশ আকারে বাসার ড্রয়ারে পড়ে থাকে। তো এই টাকাটাকে বিচ্ছিন্নভাবে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এখন অনেকে বলতে পারে 3,000 টাকা সেভ, তাহলে আমি 3,000 টাকার একটা মান্থলি ডিপিএস করে ফেলতে পারি কোনো একটা ব্যাংকে। কিন্তু সেটা করলেও সমস্যা আছে, কারণ 3,000 টাকা তো ডিপিএস মানে প্রতি মাসেই 3,000 টাকা করে জমা দিতে হচ্ছে, আপনার তো আর প্রতি মাসেই 3,000 টাকা সেভিংস হচ্ছে না। এটা হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে এই মাসে খরচ কম ছিল বলে হয়ে গিয়েছে, কিন্তু আগামী মাসে যে হবে তার তো গ্যারান্টি নেই, কাজে সেটা তো ডিপিএস করা যাচ্ছে না। তাহলে কি করা যায়? তো আমার আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে আলাপ করব যে এই ধরনের বিচ্ছিন্নভাবে হঠাৎ যে সেভিংস থাকে আমাদের মাস শেষে, খুচরা সেভিংস, সেটা দিয়ে আসলে আমরা কি করতে পারি। আচ্ছা, এখন যে এই খুচরা যে সেভিংস আছে, যে লেটস সে 3,000 টাকা আপনার সেভ হলো, এটা দিয়ে তো আপনি এফডিআর ও করতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম ব্যাংকে এফডিআর করার জন্য মিনিমাম হচ্ছে 50,000 টাকা বা তদুর্ধ্ব। কাজে 50,000 টাকা নিচে হলে কেউ 3,000 টাকা আপনাকে এফডিআর করবে না। তো এখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমার ক্ষেত্রে যেটা আমি রিকমেন্ডেশন সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিচ্ছিন্নভাবে কোনো একটা ভালো কোম্পানির একটা বা দুটো শেয়ার আপনি কিনে রাখবেন, এই ধরনের খুচরা যে সেভিংস থাকে মাস শেষে সেটা দিয়ে। তো লেটস সে আপনার যদি এই মাসে 50,000 টাকার মধ্যে খরচ রাখার প্ল্যান ছিল এবং 47,000 টাকায় আপনি শেষ করতে পেরেছেন 3,000 টাকা সেভিংস, তাহলে এই 3,000 টাকা দিয়ে কি করবেন? তখন আপনি যেটা করতে পারেন যে এই 3,000 টাকা দিয়ে আপনি লেটস সে এখন একটা ম্যারিকো যেই কোম্পানিটা আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড, আপনি ওই কোম্পানির একটা শেয়ারের প্রেজেন্ট মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2,800 টাকা। তাহলে ওই যে 3,000 টাকা সেভিংস হলো, আপনি ওই 2,800 টাকা দিয়ে আপনি ম্যারিকোর একটা স্টক কিনে রাখলেন। দ্যাটস ইট, ভেরি স্মার্ট। আপনি কিনে রাখলেন এবং সময়ের সাথে সাথে যেহেতু কোম্পানি ভালো, এদের স্টক প্রাইসের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হওয়ার একটা পসিবিলিটি আছে, বা লেটস সে আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে ওরা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেই ডিভিডেন্ড আপনি পাচ্ছেন। তো এই ধরনের বেনিফিট কিন্তু আপনি পাবেন ওই খুচরা ওই 2,800 টাকা দিয়ে। আবার লেটসে আপনার 1,000 টাকাই হয়তো সেভিংস হয়েছে অপ্রত্যাশিত ভাবে মাস শেষে, তাহলে আপনি কি করবেন? তাহলে লেটসে লিন্ডে বিডি একটা ভালো কোম্পানি আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো ওদের একটা শেয়ার আপনি কিনে রাখতে পারেন 800 টাকা দিয়ে। তো সেটা যেহেতু কোম্পানি ভালো, ওদের গ্রোথ প্রসপেক্ট ভালো, সেটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে, বা আপনাকে ওরা ডিভিডেন্ড দিতে থাকবে প্রতি বছর, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের খুচরা বা বিচ্ছিন্ন যে সেভিংস গুলো হয়, এভাবে যদি আপনি আহ, ভালো কোম্পানির একটা শেয়ারও যদি কিনে রাখেন, এটাও দেখবেন সময়ের সাথে সাথে প্রবৃদ্ধি হয়ে হয়ে কিন্তু আপনাকে লেটসে 5 বছর পরে এটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়ে হঠাৎ এটাও একটা বড় টাকা হয়ে গিয়েছে, আবার প্রতি বছর বছর আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডেন্ড যাচ্ছে, সেটার বেনিফিটও আপনি পাচ্ছেন। লেটসে যেটা ম্যারিকো কোম্পানি, তারা লেটসে কিছুদিন আগে 475% একটা ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সেটার এগেনস্টে দেখলাম ইনকাম ট্যাক্স ডিডাকশনের পর আমার ব্যাংক অ্যাকাউন্টে 42 টাকা চলে আসলো। আমি একটা শেয়ারই রেখেছিলাম ওই বিচ্ছিন্ন এই সেভিংস দিয়ে, 2,800 টাকা দিয়ে কেনা। তা আমার ব্যাংক অ্যাকাউন্টে 42 টাকা চলে এসেছে ওদের ইন্টারিম ডিভিডেন্ড হিসেবে, এবং কিছুদিন পর আরো ডিভিডেন্ড ওরা ডিক্লেয়ার করবে। তো ইটস ফাইন, 42 টাকা যদি আসে এটা ক্ষতি কি আপনার? 42 টাকা দিয়ে আপনার কোনো একটা রিক্সা ভাড়াও তো হয়ে যেতে পারে। তো তাহলে আবার ধরেন যে আপনি শপিং মল থেকে বের হয়ে রিক্সা করে আপনি বাসায় যাবেন, এখন ওখানে লেটসে রিক্সা ভাড়া হচ্ছে 50 টাকা।
তো আপনি এই 50 টাকাটা সেভ করে আপনি শপিং মল থেকে যদি হেঁটেই বাসায় চলে যান, এই 50 টাকা সেভ করলেন, তাহলে ওই 50 টাকা দিয়ে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোনো ভালো কোম্পানির শেয়ার কিনে নিতে পারেন। লেটস সে লাফার্জ হোলসিম, ওদের প্রাইস হচ্ছে এখন লেটস সে 53 টাকা, আপনি 53 টাকা একটা ভালো শেয়ার কিনে ফেলতে পারলেন। তো এভাবে, বা বিএসআরএম স্টিল আছে, তো আপনি যেই 50 টাকাটা সেভ করলেন ওটা দিয়ে বিএসআরএম স্টিলের একটা ভালো শেয়ার কিনে নিলেন। তো এইভাবে আপনি যদি রিক্সা ভাড়ার 50 টাকাও সেভ করেন, সেটা দিয়েও কিন্তু স্টক মার্কেটে আপনি কিনে ফেলতে পারেন। বা আপনি যদি কোথাও 20 টাকাও রিক্সা ভাড়া হয়, 20 টাকা দিয়েও আপনি স্টক এক্সচেঞ্জের কোনো একটা ব্যাংকের শেয়ার কিনে ফেলতে পারেন। ভালো কোনো ব্যাংকের শেয়ার 20 টাকা দিয়েও কিনে ফেলতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এতে করে যেটা হয়, সময়ের সাথে সাথে ওই প্রবৃদ্ধিটা হচ্ছে, বা আপনাকে বছর বছর ওরা ডিভিডেন্ড দিচ্ছে। তো এইভাবে এই ছোট ছোট সেভিং যেটা বিচ্ছিন্ন ভাবে হয়, ওই বিচ্ছিন্ন সেভিংস দিয়ে আপনি যদি বিচ্ছিন্ন ভাবে স্টক মার্কেটে ভালো কোনো কোম্পানির একটা শেয়ারও যদি কিনে রাখেন, সেটা যেহেতু কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, ওদের গ্রোথ প্রসপেক্ট সময়ের সাথে সাথে হবে, আপনার শেয়ারের যে প্রাইস সেটা বাড়তে থাকবে, বা এনুয়াল ডিভিডেন্ড আপনি পাচ্ছেন। তো এইভাবে কিন্তু এই বিচ্ছিন্ন সেভিংস কে আপনি যদি প্রপার ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে, এই খুচরা সেভিংস 20 টাকাও যদি সেভিংস হয়, সেটা দিয়েও আপনি যখন স্টক মার্কেটে একটা ভালো ব্যাংকের শেয়ার কিনে রাখলেন, সেটাও যদি হয়, এভাবে কিন্তু দেখবেন আপনার ওভার দা ইয়ার্স আপনার এই কম্পাউন্ড গ্রোথের মাধ্যমে ওইখান থেকেও আপনার ভালো একটা সেভিংস বা ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, বা ওখান থেকেও আপনার ভালো একটা রিটার্ন আপনি সময়ের সাথে সাথে পাচ্ছেন। তো আমার মনে হয় আমার আজকের ভিডিওর মাধ্যমে এই মেসেজটা ক্লিয়ার হয়েছে, যে কোনো মাস শেষে অপ্রত্যাশিত ভাবে যদি হঠাৎ কোনো খুচরা সেভিংস থাকে বা সারপ্লাস থাকে, সেটা যাতে আমরা বাসার ড্রয়ারে ক্যাশ আকারে ফেলে না রেখে, বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আইডেল মানি হিসেবে না রেখে, এভাবে বিচ্ছিন্ন ভাবে স্টক মার্কেটের ভালো কোনো কোম্পানির একটা শেয়ার হলেও যাতে আমরা কিনি, যাতে ওই 1000 টাকা সেভিংস থাকলে 800 টাকা দিয়েও যাতে ভালো কোম্পানির একটা শেয়ার কিনে রাখি, সো দ্যাট টাকাটাকে আমরা কাজে লাগাই। ইংরেজিতে একটা কথা আছে যে গিভ এভরি ডলার এ জব। কাজেই প্রতিটা ডলারই ইম্পর্টেন্ট, এভাবে কোনোটাই আইডেল ফেলে রাখবেন, ইমার্জেন্সি ফান্ড ছাড়া কোনো টাকাই এভাবে আপনি আইডেল ফেলে রাখা উচিত না আপনার। 10 টাকাও যদি হয়, 20 টাকাও যদি হয়, গিভ ইট এ জব, সো দ্যাট জব যখন দিবেন ওই 20 টাকা শেয়ার কিনে, ও কিন্তু আপনার জন্য একটা প্যাসিভ ইনকামের ফ্লো তৈরি করে দিতে থাকবে সামনের দিনগুলোতে। এই ভিডিও নিয়ে যদি কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকে, আমাকে কমেন্টে জানাবেন, আমি খুব শীঘ্রই আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।